এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম পর্বের চতুর্থ পর্ব। নেহাকে নিয়ে কলেজে গেলাম। নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের কাছে যাতেই ইকবাল, ইকবাল হলো আমার বন্ধু, আরও দুজন আছে, সাকিব আর রিয়াদ, বলল, সাহিদ দোস, কলেজে নাকি একটা ইংলিশ জয়েন করব। রিয়াদ বলল, শালা তোর তো শুধু মেয়েদের কথা, কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে এসব। ছেলেটা কেবল আসলো, কেমন আছে তা জিজ্ঞাসা না করে তিনি শুরু করেছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা হেসে দিলাম, আর ইকবাল শুধু রাগে ফসতেছে। আমি বললাম, দোস্ত এসব বাদ দে, ইকবাল নতুন ম্যাডাম ম্যারিড নাকি আনম্যারিড রে? ইকবাল বলল, আমি কেমন করে বলবো, গম্ভীরভাবে। রিয়াদ বলল, সরি রে দোস্ত, রাগ করিস না প্লিজ, তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবি কে? ইকবাল বলল, মানে? অবাক হয়ে। আমি বললাম, শালা মানে বুঝিস না, আজকে তোর খাওয়ানোর তারিখ। ইকবাল বলল, ভাই আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমি পারবো না। সাকিব বলল, পারবি না বললে তো আমরা শুনবো না, তুই এর আগে আমার থেকে জোর করে খাইয়েছিলি। ইকবাল বলল, ভাই তোরা বুঝার চেষ্টা কর, করুণ সুরে। আমি বললাম, কোনো বুঝাবুঝি নেই, খাওয়াবি নাকি তোর গার্লফ্রেন্ডকে উল্টোপাল্টা কিছু বলতে হবে, ভাব নিয়ে। ইকবাল বলল, না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি আছি। শালা তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম, এই তো গুড বয়, যা ভাবিস চল। এরপরে আমরা চারজন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পরে তিনজন ইচ্ছে মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাবে না। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠতেই দেখি নেহা আর ওর কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে। আমি বললাম, আপু তুই এখানে কি খাবি? নেহা বলল, ভাইয়া ফুচকা খেতে মন চাইল তাই আসলাম। আমি বললাম, আচ্ছা তোরা যা টেবিলে বসে পড়, আমি অর্ডার করতেছি। নেহা বলল, না ভাইয়া তুই যা, আমরা খাচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে রাখ। নেহার হাতে কিছু টাকা দিয়ে আসলাম। চারজন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতেই পিয়ন এসে বললেন, এই ক্লাসের শেষে প্রিন্সিপাল স্যার আমাদের নাকি হল রুমে যেতে বলেছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হল রুমে গেলাম। যায় দেখি প্রিন্সিপাল স্যার এখনও আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন, এজন্য স্যার আমাদের হল রুমে ডাকলেন। যাই হোক, আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পরে স্যার আসলেন। আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে আমাদের কলেজে একটা ইংলিশ টিচার জয়েন করবে। আমাদের এই কলেজের নীতি অনুযায়ী যদি কোনো টিচার জয়েন করে তাহলে আমরা সেই টিচারকে একটা অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানাই। এবারও এটার ব্যতিক্রম হবে না। সবাই বলল, জি স্যার। আমি বললাম, কবে জয়েন করবে স্যার? প্রিন্সিপাল স্যার, আগামী 22 তারিখে কলেজে একটা প্রোগ্রাম আছে, আর সেদিন তোমাদের নতুন টিচার জয়েন করবেন। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, তোমরা হলে এই কলেজের সিনিয়র, সকল কিছু করার দায়িত্ব তোমাদেরই থাকে। এক কথায় তোমরা এই কলেজটাকে মাতিয়ে রাখো, আর এবারের যে অনুষ্ঠান হবে তার আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে। সবাই বলল, ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যার বলল, এই অনুষ্ঠানের সকল কিছুর দায়িত্ব থাকবে তোমাদের ক্লাসের ফার্স্ট বয় সাহিদ হাসান সাহিরের উপর, আর আমি আশা করি সে এই কাজে কোনো অবহেলা করবে না। সাইদ হাসান দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার বললেন, তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? আমি বললাম, না স্যার, কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল স্যার বললেন, গুড, আজকে 18 তারিখ, আর বাকি 3 দিন, যা করার ভালোভাবে করবে, তাহলে তোমরা যাও। আর সাকিব, তুমি আমার সাথে দেখা করবে। আমি বললাম, ঠিক আছে স্যার। আমরা সবাই হল রুম থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমি বললাম, মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল স্যার, ইয়েস আসো। আমিও রুমের ভেতরে গেলাম। স্যার আমাকে বললেন, সাকিব শোনো, তোমাকে কিন্তু সব দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বললাম, জি স্যার। প্রিন্সিপাল স্যার বললেন, আমি তোমাকে কিছু কথা বলি, আর এইভাবেই এই অনুষ্ঠানের সকল কিছু প্রস্তুত করবে। আমি বললাম, ঠিক আছে স্যার। এরপরে প্রিন্সিপাল স্যার আমাকে কিছু কাজের কথা বললেন, যেগুলো করলে অনুষ্ঠানটি ভালোভাবে প্রদর্শিত হবে। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। এরপরে নেহাকে ক্যান্টিনে নিয়ে যায় 1 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর সেটা নিজ হাতে নেহাকে তুলে খাওয়ালাম। এটা আমার প্রতিদিন কলেজ শেষের ডিউটি আর কি। প্রতিদিন কলেজ ছুটির পর নেহাকে নিজ হাতে ফুচকা খাওয়াই। এটা আমাকে খুব ভালো লাগে। এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করে না, কারণ সবাই জানে আমরা ভাই বোন।
যাই হোক, আমার আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। নেহার নামাজ পড়ে। নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করতে বসলাম। আমি আমার আপুকে তুলে খাইয়ে দিচ্ছি, আর আপু আমাকে তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে যায় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে আপুর রুমে গেলাম। যাই দেখি আপু নামাজ পড়তেছে। এরপরে দুইজনে হালকা নাস্তা করে গাড়ি মানে আব্বুর কার নিয়ে বের হলাম এতিমখানায়। আর হ্যাঁ, আমি একটা এতিমখানা তৈরি করেছি। সেটা আজ থেকে প্রায় ৮ থেকে ৯ মাস আগে। এতিমখানা তৈরি করার আগে আমি আর নেহা দুজনে বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম একটা লেকের পাড়ে। সেখান থেকে ফিরে আসতে রাত প্রায় ৯টা বেজে গিয়েছিল। আর তখন ছিল শীতকাল। শীতকালে রাত ৯টা মানে অনেক রাত। বাইক নিয়ে আসতেছি, হঠাৎ নজর পড়ল কয়েকটা পথশিশুর উপর। আমি বাইক নিয়ে ওদের কাছে গেলাম। বয়স হয়তো বা ৬-৭ এই রকম হবে। রাস্তার ধরে শুয়ে আছে আর শীতে কাঁপতেছে। যাদের কাছে একটা করে পাতলা কাপড় আছে তাদের গায়ের সাথে অন্যজনেরা লেপ্টে আছে, তবুও তারা শীতের সঙ্গে পেরে উঠতে পারতেছে না। পাশে একটা বাচ্চাকে দেখে চমকে উঠেছিলাম, কারণ তার গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পরনে যেটা ছিল সেটাই আছে। একে তো সে ছোট বাচ্চা, ৪ থেকে ৫ বছর হবে, তারপরে গায়ে কিছু নেই, আবার প্রচণ্ড শীত, যার ফলে কাঁপতেছে। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার গায়ের জ্যাকেট খুলে ওই বাচ্চাটাকে পরিয়ে দিয়ে সেখান থেকে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতের ডিনার করার সময় নেহাকে বললাম, নেহা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নেহা বলল, কি সিদ্ধান্ত ভাইয়া? আমি বললাম, এই পথশিশুদের জন্য একটা এতিমখানা তৈরি করতে চাই। নেহা বলল, এ তো ভালো সিদ্ধান্ত ভাইয়া। আমি বললাম, হুম। তারপরে এতিমখানা তৈরির উদ্যোগ নেই, আর আল্লাহর রহমতে সেটাতে সফলও হই। ওই পথশিশুগুলো সহ মোট ৪০ জন ছেলেমেয়ে আছে আমার এই এতিমখানায়। যাই হোক, নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। গাড়ি থেকে নেমে চকলেটের একটা বক্স হাতে নিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আমার মেয়ে মিম দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবাই তুমি এসেছ? আমি বললাম, হ্যাঁ মামুনি, আমি এসেছি। মিম বলল, আমার জন্য কি নিয়ে এসেছ? আমি বললাম, আমার আম্মুর জন্য আমি চকলেট এনেছি। মিম বলল, সত্যি? আমার সুন্দর বাবা কপালে চুমু দিয়ে বলল, আন্নি, আন্টি তুমি কেমন আছো? নেহা বলল, ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? মিম বলল, আমিও ভালো আছি। আমি বললাম, আম্মু, তোমার ভাইজা আপুদের ডেকে নিয়ে এসো। মিম বলল, আচ্ছা বাবাই। মিম ওদের ডাকতে চলে গেল। অবাক হওয়ার কিছুই নেই, মিম আমার মেয়ে এটা নিয়ে। ৮ মাস আগে একটা বোরকা আর হিজাব পরা মহিলা এসে এই বাচ্চাকে এখানে নিয়ে আসে। ওই মহিলাটি কোনো কথা না বলে বাচ্চাটিকে আমার কোলে দিয়ে চলে যায়। বাচ্চাটি ছিল খুব সুন্দর, তখন তার বয়স ছিল ৪ মাসের মতো। সে আমার কোলে ঘুমাতো, আর তখন আমি এখানে বেশি সময় থাকতাম। যাই হোক, বাচ্চাটির প্রতি আমার এক প্রকার মায়া জন্মে। আস্তে আস্তে বাচ্চাটি বড় হয়, আর তার নাম রাখি মিম। সে ছোটবেলা থেকে আমাকে বাবাই বলে ডাকে, আর নেহাকে আম্মু না বলে আন্নি আন্টি বলে ডাকত। তার কথা শুনলে আমার প্রাণ জুড়ে যায়। সেজন্য আমি এখানে দিনে ২ থেকে ৩ বার আসি। রাতে এসে মিমকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। আর এই এতিমখানাটা আমার বাসার পাশেই। একটু পর মিম সবাইকে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসলো। ওরা সবাই ছাদে খেলতে গিয়েছিল। মিম এসে আমার কোলে বসল। দারোয়ান চাচাকে আমার গাড়িতে যে বিরিয়ানি ছিল তা নিয়ে আসতে বললাম। দারোয়ান চাচা বিরিয়ানি নিয়ে আসার পরে সবাইকে ১ প্যাকেট করে দিলাম। নেহা অন্য ছোট বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, আর আমুল মিমকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ওদের সবাইকে ৫টি করে চকলেট দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যেই খালা ওদের দেখাশোনা করে তার সাথে কথা বলে মিমকে নিয়ে আমার বাসায় আসার জন্য গাড়ির কাছে আসলাম। মিমকে আজ আমার বাড়িতে রাখব। গাড়িতে ওঠার সময় হঠাৎ করে আমার